নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমতের রেগুলার যে প্যাটার্ন, সে প্যাটার্ন থেকে হয়তো আজকে একটু অন্যরকমভাবেই করতে হবে, একদম ডিবেটেই যাব। তার কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এই কারণেই বলছি। প্রথমে একটু স্মরণ করে নিতে চাই, যদিও এটার সাথে কনটেক্সটের সাথে না মিললেও আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাংলা ভাষা সাহিত্য যা সবসময় রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় উপাদান, বিশেষ করে সময় যখন একটা আইডেন্টিটি পলিটিক্সের যুগ দীর্ঘদিন ধরে চলছে, তখন বাংলা ভাষা বা পরিচিতি সত্তা হঠাৎ করেই নতুনভাবে আবারও ফিরে এসেছে। নির্বাচনের আগে ছিল, নির্বাচনোত্তর পরবর্তী সময়ে সেটা ফিরে এসেছে। যাই হোক, সেটা বিষয় নয়। আজকে অন্য কারণে আরও গুরুত্বপূর্ণ দিন। বহু বছর পর, প্রায় 20 বছর পর সংসদে বিরোধী দলনেতা পাওয়া গেল। একদম অফিসিয়ালি রাহুল গান্ধী ভারতবর্ষের বিরোধী দলনেতা হয়েছেন এবং দ্বিতীয়বারের জন্য ওম বিড়লা এনডিএর হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্পিকার পদে, কমফোর্টেবল জয়লাভ করেছেন। এবং জয়লাভের পর বলা যেতে পারে যে নতুনভাবে একটা যুগ শুরু হলো, কোয়ালিশন যুগ। মাঝে যেটা 2019 থেকে 24 পর্যন্ত অনেকটাই অনুপস্থিত ছিল। তার কারণ পরাক্রমশালী ভারতীয় জনতা পার্টির সামনে প্রায় এই 5টা বছর বিধ্বস্ত হতে হয়েছে গোটা বিরোধী শিবিরকে। ভাড় এবং ধারে ভারতীয় জনতা পার্টির যে পরিস্থিতি ছিল 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেই পরিস্থিতির অনেকটাই বদল ঘটিয়ে দিয়েছে। এটা বাস্তব সত্য। এই বাস্তব সত্য আগামী 5 বছর ভারতীয় রাজনীতি কোন খাতে বইবে, কেন্দ্র রাজ্য সম্পর্ক কোন জায়গা দিয়ে পরিস্থিতি তৈরি হবে, ফেডারেল স্ট্রাকচার কি পরিস্থিতিতে এসে দাঁড়াবে, এই সমস্ত কিছু একটা উপজীব্য হবে নতুন সংসদ ভবন। এবং নতুন সংসদ ভবনে অষ্টাদশ লোকসভা গঠিত হয়েছে, সকলেই শপথ নিয়েছেন বলা যায়, এবং স্পিকার নির্বাচিত হয়েছেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর অনেকে বলেছেন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গত ইলেকশনে আপনার বহু জায়গায় ভূমিকা অত্যন্ত প্রশংসার ছিল এবং বহু বিলের ক্ষেত্রে বিরোধীরা সহযোগিতা করেছে, কিন্তু একসাথে 150 জনকে নিষ্কাশিত করা, তা কিন্তু ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে থাকবে। শাসক দলের কাছে বিভিন্ন সভায় আপনি মাথা নত করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাহুল গান্ধীর বক্তব্য সবই রয়েছে, কিন্তু একটু অখিলেশ যাদবের বক্তব্য শোনাবো। খুব ইন্টারেস্টিংলি অখিলেশ যাদব যে মন্তব্য করেছেন, তার মধ্যে একটা রাজনৈতিক গভীরতার নিঃসন্দেহে একটা সন্ধান পাওয়া যেতে পারে। আমি একটু অখিলেশ যাদবের যে বক্তব্য, সেই বক্তব্য একটু আপনাদের কাছে তুলে ধরব। नवनिर्वाचित अध्यक्ष जी को मैं बहुत बहुत बधाई और शुभकामनाएं देना चाहता हूं। जिस पद पर आप बैठे हैं, इससे बहुत गौरवशाली परंपराएं जुड़ी हुई हैं और हम सब यही मानते हैं कि बिना भेदभाव के आगे बढ़ेगा और लोकसभा के अध्यक्ष के रूप में आप हर सांसद और हर दल को बराबरी का मौका और सम्मान देंगे। आपसे अपेक्षा है कि किसी भी जनप्रतिनिधि की आवाज़ दबाई न जाए और ना ही निष्कासन जैसी कार्रवाई दोबारा सदन की गरिमा को ठेस पहुंचाएं। सारे पर सदन चले, इसका उल्टा न हो। हम आपके हर न्याय संगत फैसले के साथ खड़े हैं। वही मैं आपकी पीठ के पीछे देख रहा हूँ, पत्थर तो सही लगे हैं, सब कुछ अच्छा लगा है, लेकिन कुछ दरार में मुझे कुछ सीमेंट अभी भी लगा दिखाई दे रहा है। अध्यक्ष महोदय, मुझे उम्मीद है कि आप जितना सत्ता पक्ष का सम्मान करेंगे, उतना ही विपक्ष का सम्मान कर करके हमें भी अपनी बात रखने का मौका देंगे। একটি গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে বলি। এই এত কিছু বলার পর তিনি বলেছিলেন যে যেহেতু সংসদে তিনি প্রথমবার এলেন, তার একটা বক্তব্য ছিল না, তিনি নতুন সংসদে প্রথমবার এলেন, বলছে যে পুরনো সংসদে স্পিকারের চেয়ারটা খুব উঁচু দেখাতো, ভবিষ্যতে হয়তো এই চেয়ারটাকে সত্যি ওখানকার মতো উঁচুই দেখাবে। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সংসদের শুরুটা এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স দুদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুরু হয়েছে। আমরা যে বিষয় নিয়ে আপনারা
আজকের আমরা ডিবেট এগিয়ে নিয়ে যাব। সেই ডিবেটের একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি প্রশ্নের আকারে, যেটা আসে, বাংলার বকেয়া কবে দেবে কেন্দ্র? বিগ কোয়েশ্চেন্স, কেন শুরু থেকেই এটা একটা বড় ইস্যু, নির্বাচনী মুদ্রা ছিল। এবং শিক্ষা দুর্নীতির কবল থেকে মুক্ত হবে কি দেশ? কেননা সংসদের শুরুর দিন থেকে নিট বিতর্ক এক প্রবল আকার ধারণ করছে। আজকে বিতর্কে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা এবং মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি। পার্থ মুখোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, তিনজনকেই স্বাগত জানিয়ে আমি শুরু করছি। শঙ্কুদেব পণ্ডার কাছেই আসি, যে এটা তো একটা সত্যিকারের এনডিএর প্রত্যাশিত যা ছিল তার ধারে কাছে নেই। এটা অতীত হলেও খুব সাম্প্রতিক অতীত, আপকি বার 400 পার 370, কিন্তু যে পরিস্থিতিতে যা হলো, তাহলে কি আগামী সময় যে সংসদ যেটা চলবে আমরা কি দেখতে পাবো এনডিএর তরফ থেকে? দেখুন, আমাদের আজকে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীজি তার বক্তব্যে যে এনডিএ দেশকে সবার আগে রাখে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখানে ইন্ডিভিজুয়াল এজেন্ডা, ইন্ডিভিজুয়াল উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, এটা অনেক পেছনে থাকে। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীজি বলেছেন যে দেশকে পৃথিবীর মধ্যে অন্যতম শীর্ষ জায়গায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এবং আপনি জানেন যে যে কোনো হাউস হচ্ছে অপোজিশনের সাথে সম্পর্কিত, হাউস বিলংস টু দ্য অপোজিশন, এবং অপোজিশন তার বক্তব্য এখানে রাখবেন প্রপারলি, দায়িত্বশীল অপোজিশন হিসেবে নিজেদের পারফর্ম করবেন, পারফর্ম করে দেখাবেন। এমন পরিস্থিতি তৈরি করবেন না পশ্চিমবাংলার মতো, যেখানে বিরোধী দলনেতাকে 4 বার সাসপেন্ড করে দিতে হয়, বিরোধী দলনেতাদের সিস্টেমের বাইরে রেখে এখানে সরকার চালাতে হয়। পশ্চিমবাংলার মতো এমন পরিস্থিতি তৈরি করবেন না যে অপোজিশনের কাউকে তারা কোনো উন্নয়নমূলক কর্মসূচি এবং মিটিংয়ে ডাকবেন না, ইলেক্টেড এমপিদের বাদ রেখে দেবেন সিস্টেমে। আমরা আশা করব যে কেন্দ্রে যেমন অপোজিশন হাউসে গুরুত্ব পাবেন, ঠিক তেমনি এই রাজ্যের উন্নয়নের কাজেও আমাদের যারা ইলেক্টেড এমপি আছেন তাদেরকে উন্নয়নের কাজে, উন্নয়নের মিটিংয়ে সরকার ডাকবে, তাদের মতামত নেবে, এবং তাদের যে প্রদেয় অর্থ, সেই অর্থ ডিএমদের মাধ্যমে খরচা হয়, তারা যথাযথভাবে খরচা করবেন এবং সেখানে কোনো রকম রাজনীতির জায়গা রাখবেন না, এটা আমরা এক্সপেক্ট করব। এই যে সম্পর্কে, এই যে জায়গাটা, এটা একটা অনেকটাই ব্যাহত হয়েছিল কেন্দ্র রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের বকেয়ার প্রশ্ন। সাম্প্রতিক ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য জিএসটি কাউন্সিলে যে মিটিংয়ে, সেখানে হচ্ছে যে যা যা ছিল, যে যে অভিযোগগুলো ছিল, যা যা চাওয়া হচ্ছিল, সবই দেওয়া হচ্ছে। টাকাটা কবে পাওয়া যাবে? দেখুন, প্রথম দিন সরকার ক্ষমতায় আসবার পরেই আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এই রাজ্যের জন্য এবং সমস্ত রাজ্যের জন্য একটা অ্যালটমেন্ট অলরেডি রিলিজ করেছেন। সেটা সবাই জানেন এবং তৃণমূলের অস্বীকার করার কিছু নেই, এটা পাবলিক ফোরামে রয়েছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি বারবার একটা প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে রেখেছেন। আপনি বারবার বলছেন যে বকেয়া অর্থ পাবে কি করে? টাকাটা তো আর ভারতীয় জনতা পার্টির পৈতৃক সম্পত্তি নয়, সরকারেরও নয়, ফলে মানুষের টাকা, জনগণের টাকা। আপনাকে প্রপার হিসাব দিতে হবে, প্রপার প্রসেস মেনটেন করতে হবে, তারপর টাকা নিতে হবে। জিএসটি কাউন্সিলে হিসেব, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক সম্মেলনকে বলছে হিসেব সমস্ত দেওয়া হয়েছে। আপনি তো এখনো পর্যন্ত আমাদের সরকারের রিয়াকশন পাননি। প্রধানমন্ত্রীজি স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার, এবং আমাদের সরকারেরও আইনানুগভাবে যার যেখানে প্রাপ্য বকেয়া আছে সেই বকেয়া কেন্দ্র মিটিয়ে দেবে, সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু মেটাতে হলে আপনাকে হিসেবও মিটিয়ে দিতে হবে। দেখুন, আমরা অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক, আমাদের কেন্দ্রীয় সরকারও জনগণের কাছে অ্যাকাউন্টেবল, তাদের উত্তর দিতে হয়। আমরা, আপনি দেখবেন না যে মিড ডে মিলের টাকা নিয়ে আমরা পার্টির মারামারিতে লোক মারা গেছে সেখানে খরচা করেছি, একটা এরকম ইনসিডেন্ট নেই। থাকলে দেখান। তো ফলে আপনি যদি এক খাতের টাকা অন্য জায়গায় নিয়ে গিয়ে খরচা করেন, তার জন্য আপনাকে এনওসি নিতে হয় কেন্দ্রীয় ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। আপনি নেবেন না, আপনি যা খুশি তাই করবেন। এবং আপনি পাবলিকলি সেটা বলেছেন যে আমার টাকা আমি যা ইচ্ছে করবো, যেখানে খুশি খরচা করব। এটা করা যায় না। ফেডারেল স্ট্রাকচারে আপনাকে কিছু নিয়ম কানুন, আইন এসব মানতে হয়, তার উত্তর দিতে হয়। কারণ আজকে আমি ক্ষমতায় আছি, কালকে আমি নাও থাকতে পারি, কালকে নির্মলা সীতারামন জি অর্থমন্ত্রী নাও থাকতে পারেন, অন্য কেউ থাকবেন, তাকে তো উত্তর দিতে হবে। তো ফলে সেই জায়গাটা তৈরি করতে হবে, সমস্ত রাজ্য সরকারের ক্ষেত্রেই করতে হবে। আপনি ক্ষমতায় এলে সংবিধান মেনে চালান। আমি একটু প্রদীপ্তবাবুর কাছে আসার আগে পার্থবাবু আপনার কাছে যাব। এই রাজ্যের বকেয়া দাবিটাকে সামনে রেখে নির্বাচনে বাংলা বিরোধীদের বিসর্জন, এটা ছিল তৃণমূল কংগ্রেসের প্রধান মুদ্রা। আপনারাও বলেছেন বিভিন্ন জায়গায় বাংলার পাওয়া উচিত, কিন্তু এই নিয়ে দিল্লি বা কোথাও জায়গা থেকে কখনো বাংলার এই বকেয়া নিয়ে আন্দোলন হয়নি। শঙ্কুদেব পণ্ডা যে কথাটা বললো, আপনার কি এক্ষেত্রে রিয়াকশন হবে? মানে সেটা কি একই না কোথাও একটা জায়গায় দেখছেন এনডিএ স্ট্র্যাটেজি টুয়ার্ডস বেঙ্গল
একই থাকছে? না দেখুন, এটা তো ঘটনা যে আপনি যদি রাজনীতিগতভাবে এবং দলগতভাবে, ঐতিহ্যগতভাবে, মতাদর্শগতভাবে আপনি যদি দেখেন যে ভারতীয় জনতা পার্টি যে রাজনীতির ধারাটা বহন করে চলেছে, সেটা ধরুন আজকে জনসংঘ একদিকে রয়েছে, আবার আর একদিকে আপনার আরএসএস এরও একটা ধারা রয়েছে। তো এই সমস্ত ব্যাপারটাকে যদি সার্বিকভাবে দেখেন, সেখানে দেখবেন, আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মানুষ থাকা সত্ত্বেও আমি যেটা বলছি যে অবশ্যই এই অভিযোগটা বারে বারেই উঠেছে যে তাদের বাংলার প্রতি একটা, বাঙালির প্রতি, বাংলার কি বলবো, আমাদের ধরুন সে বড় বড় যে মনীষী যারা আছেন, সে রবীন্দ্রনাথ বলুন, তারপরে নজরুল বলুন, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে তাদের আমরা যা আগে কথাবার্তা শুনেছি, তাতে এটা আন্দাজ করা যায় যে খুব একটা সুখকর আমাদের অভিজ্ঞতা নয়, অন্তত বাঙালিকে মূল্যায়নের ব্যাপারে। এবারে যেটা আসছে যে আন্দোলন তো হয়েছে, আমার যতদূর মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস তো আন্দোলন করেছে দিল্লিতে, মানে আমরাও যেহেতু যদি এনডিএ আর ইন্ডিয়া অ্যালায়েন্সের আজকের এই বাস্তব সত্যতে দেখা যায়, শঙ্কুদেব পণ্ডার যে বক্তব্য আমরা পেলাম, তার থেকে অ্যাটিটিউড টুয়ার্ডস মানে ওয়েস্ট বেঙ্গল বা রিগার্ডিং তৃণমূল, সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা বলুন। টাকাটা তৃণমূল কংগ্রেস সরকার তো পাবে না, টাকাটা আসবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য। ফলে টাকাটা এলো কি এলো না, তার ডাইরেক্ট ইম্প্যাক্টটা পড়বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য। ফলে টাকা আসবে কেন বা টাকা আসবে না, এই কথা আমরা কোনোদিন বলিনি, বরঞ্চ আমরা আজ থেকে 20 বছর আগে শুনেছিলাম যে আয়লার টাকা পাঠাতে হবে না, আবার এখন যেমন শুনি যে টাকা পাঠাতে হবে না। আমরা কিন্তু কোনোদিন বলিনি যে টাকা পাঠাতে হবে না, এই কথা বলিনি, কেন আমাদেরও বিভিন্ন রাজ্য সরকার এই অবস্থার পরিপ্রেক্ষিতে পড়েছিল। আমাদের রাজস্থানেও ঠিক একই জিনিস হয়েছিল, তারা সোজা সুপ্রিম কোর্টে চলে গেছিল এবং সুপ্রিম কোর্ট থেকে তারা অর্ডারটি পেয়েছিল যে 100 দিনের কাজের টাকা আটকে রাখা যাবে না। তো তেমনই আমার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস যদি আইনি পথে যাচ্ছে, কেন এত আইনি পথে তারা রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে তারা আইনের লড়াই চালিয়ে যাচ্ছেন, এই পথটাও যদি তারা একটা নেন, আমার মনে হয় অনায়াসে তারা কিন্তু একটা ভালো অর্ডার পেয়ে যাবেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে, যদি তাদের বক্তব্য সঠিক হয় 100 বার পেয়ে যাবেন, কেন পাবেন না? আমরা রাজস্থানে পেয়েছি। তারপরে পার্থদা, আপনি কি বলছেন যে সঠিক বক্তব্য নেই বলে ওনারা যাচ্ছেন না? কিছু আমি জানি না, তো ওই কারণে ওনারা যাচ্ছেন না। আমি তো অত অবধি আমি সেটাই বলতে চাইছি যে মানে এখনো পর্যন্ত এনডিএ টুয়ার্ডস বা ওই যে পার্থবাবুর বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে, বা এই যে না ডাকা বিরোধিতা বা হচ্ছে কে স্পিকার হবে, এই নিয়ে বিভিন্ন হচ্ছে, অর্থাৎ আগামী সময়টা এরকমই একটা রাজনৈতিক পরিস্থিতি, যেটা তৃণমূলের ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়ে যায় যে সেটা তাদের কাছে অ্যাডভান্টেজিয়াস একটা সিচুয়েশন তৈরি করে দেয়। দেখুন, কোর্টের দল তো আমরা নই, কোর্টের ওপর নির্ভর করে দল চালাই না, 29টা কেস পেন্ডিং রেখে দিয়ে কোর্টের মাধ্যমে সুবিধা পেয়ে বিশেষ নেতা হয়েও থাকি না, সিকিউরিটি নিয়েও সারাক্ষণ চিন্তা করি না। মুশকিলটা যেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের কাছে পরিষ্কার বার্তা একটা জায়গা, যে মানুষের কাছে মানুষের টাকা পৌঁছে দাও, সেটার দাবি আমরা জানিয়ে এসেছি। ভুল থাকলে শাস্তি দাও, হিসাব করে দাও, যা চাইবে আমরা দেব, আমরা দিয়েছি। আমাদের অমিত মিত্র আমাদের তরফ থেকে বক্তব্য রেখেছেন, আমাদের সচিবরা বক্তব্য রেখেছেন, খুব পরিষ্কারভাবে তাদের বক্তব্যগুলো ছিল। আমাকে একটা তথ্য যদি কেউ দিয়ে দেয় যে এতগুলো টিম এলো, যে টিমগুলো কেন্দ্রীয় বাহিনী পাঠালো, আমাদের এখানে তারা থাকলো, আমাদের আতিথেয়তায়, বাঙালি আতিথেয়তায় থাকলো, বাংলার পয়সায় থাকলো, বাংলার টাকা খরচ হলো, সেইখানে বাংলার জন্য তাদের কি বক্তব্য ছিল, একটা হিসাব। 2রা অক্টোবরের আগে অবধি একটা ডকুমেন্ট যে বিভিন্ন নেতারা এরকম উঁচু উঁচু করে বলেছিল কোন ব্যাংককের কোন ব্যাংকে টাকা আছে, সেরকম কোনো নেতা বা সেরকম জাতীয় যারা মানুষের জন্য কাজ করেন, যেরকম ওই একটা কোথাও হয়েছিল যে আমার সভায় এসো, ফর্ম ফিল আপ করো, সেই ফর্ম ফিল আপ করলে আমি তোমাদের আবাস যোজনা দিয়ে দেবো, বিরোধী দলনেতা করেছিলেন, তারপর সেটাও হয়নি আজ অবধি। সেরকমভাবে যদি একটা তথ্য দিখে দেয় যে 2রা অক্টোবর 2023-এর আগে যে এইখানে অন্যায় হয়েছে বলে টাকা আটকে রেখে দিয়েছি, একটা তথ্য। আমরা 3রা অক্টোবর যে দিল্লিতে আন্দোলন করলাম 2023 সালে, তারপরে গিরিরাজ সিং একটা বক্তব্য রাখলেন, সেই বক্তব্য আপনারা সবাই দেখিয়েছেন, এবং কৃষি প্রতিমন্ত্রীও একটা বক্তব্য রাখলেন, সেটা সবাই দেখিয়েছেন। তার পরবর্তীকালে 2টো ইনসিডেন্ট নিন। একটা হচ্ছে ক্যাগের রিপোর্ট, যে ক্যাগের রিপোর্টে দেখা যাচ্ছে সাতনা জেলা মধ্যপ্রদেশ 1200 টয়লেট, টাকা চলে গেছে, টয়লেট নেই। উত্তরপ্রদেশে সেম একই জিনিস হয়েছে, বাড়ি হয়ে গেছে, বাড়ি নেই।
ঠিক এরকম ভাবে ভুয়ো জব কার্ডের তথ্য আপনারা দেখিয়ে দিয়েছেন। গত লোকসভার লাস্ট সেশনে ওই মন্ত্রী তুলে ধরেছেন, যার দেখা আমরা পাইনি, বলেছেন যে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড আছে যে রাজ্য, তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, লাখখানেকের বেশি। আর আমার এখানে 5,000 কত, আমার এখানেও আছে 5,000 কত ভুয়ো জব কার্ড আছে। তাহলে এ যাবৎকাল 2021 সালের পরবর্তীকালীন থেকে লক্ষ লক্ষ যে ভুয়ো জব কার্ডের হিসাব তারা বলছিলেন, তার মন্ত্রী তো লোকসভায় দাঁড়িয়ে আর এক ধরনের তথ্য দিচ্ছে। যদি এই দুটো ঘটনাকে বলি, তাহলে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ যদি টাকা পায় কোনো বেনিয়মে থাকা সত্ত্বেও, তৃণমূল কংগ্রেসের রাজ্য বা বাংলার রাজ্য, বাংলাকে এই জন্যই তো বলছি যে বাংলা বিরোধী বিজেপি, তারা বলছে কি, দুটো তথ্য আর একটা নিয়ে নিন। যেদিন পঞ্চায়েত ভোটের রেজাল্ট, সেদিন বলছে আমি একটা ফোন করব, শুভেন্দু অধিকারী একটা ফোন করব, 12 অর্থ কমিশনের টাকাও আটকে দেবো। হয়েছে, আটকে গিয়েছে। আর একজন যিনি তৎকালীন রাজ্য সভাপতি ছিলেন, এখন প্রোটেম রাজ্য সভাপতি আছেন, সেই রাজ্য সভাপতি বলছেন যে না কি আমার এক ফোনে টাকা চলে আসবে। তা বাবা, তোমাদের তো একটা জনধন যোজনা করেছিলে তৃণমূল সরকার, নাকি বাজে সরকার, ছেড়ে দাও, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিও জারি করে দাও, যায় আসে না, কিন্তু মানুষের টাকাটা ওই জনধন যোজনার মধ্যে পাঠিয়ে দাও না। তোমার কাছে তো এক ক্লিকে কৃষকের কাছে 6,000 টাকা পৌঁছে দেওয়ার ক্ষমতা আছে, এবং সেটা প্রচার করার ক্ষমতা আছে যে এত আমি সরকারে এসে প্রথম কাজ করেছি, এক ক্লিকে লক্ষ লক্ষ কৃষককে 6,000 টাকা দিয়েছি, মাসে 500 টাকা। শঙ্কুদেব পণ্ডা, দেখুন, আমি আবার একই কথা বারবার বলতে হয়। প্রথম কথা হচ্ছে, দেখুন, কেন্দ্রীয় প্রতিনিধি দল যতবার এসেছে, তারপর থেকে আপনি যখন অ্যাডমিট করেই নিচ্ছেন যে আপনার ভুয়ো জব কার্ড আছে, কজনকে গ্রেপ্তার করেছেন, কটা অ্যারেস্ট হয়েছে, কটা অ্যাকশন নিয়েছেন, কজনকে সাসপেন্ড করেছেন পদ থেকে এইসব করবার জন্য, কজনের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা হয়েছে? ফলে কিছুই করেননি। কারণ চোর ডাকাতদের হাতে আবার কি করে টাকা দেবে কেন্দ্র? আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য হচ্ছে, উনি যে এই এত গাল গল্প 15 মিনিট শোনালেন, আমি পার্থদা বিশিষ্ট উকিল, আমি এক সেকেন্ড, একটা তো স্ট্যাটিস্টিক্স আছে, ধরো 5,000 বা 10,000, এটা তো সেন্ট্রালও বুঝতে পারে। আমার কথা হচ্ছে যারা সৎ মানুষ বা সততার সাথে কাজটা করলো, এই দেশের যে সংবিধান বা এই দেশের যে আইন, তাই অনুযায়ী তারা তো সেই প্রাপ্যটা পেতে, দেখুন, কেন্দ্রীয় সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের পলিসি নয় জোর করে অনৈতিকভাবে কারুর প্রাপ্য টাকা আটকানোর। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, বিং আ গুড অ্যাডমিনিস্ট্রেটর, আপনি এমন জায়গায় বা এমন প্রণালীকে বারবার ব্যবহার করতে পারেন না যেখানে মানুষের কাছে সরাসরি টাকা পৌঁছয় না। এখানে কেন্দ্রের একাধিক প্রকল্প এনারা রাজ্যে চালু করতে দেন না, তারপরেও এদের টাকার হিসেব দিতেই হবে জয়ন্তদা। এখানে কোনো সেকেন্ড অপশান নেই। কারণ আমরা যারা কেন্দ্রীয় স্তরে কাজ করেন, আমাদের যারা প্রতিনিধিরা ইলেক্টেড হয়ে গেছেন, তারা শপথ নিয়েছেন তারা সিস্টেমের বাইরে কাজ করতে পারবেন না। তারা ভবিষ্যতে জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো জেলে থাকার জন্য তো কাজ করবেন না, তারা আইন মেনে আইন মোতাবেকই কাজ করবেন। আপনার যদি এত অভিযোগ মনে হচ্ছে যে বেআইনি কাজ হচ্ছে, পার্থদা তো ঠিকই বলেছেন, উনি কংগ্রেসের, ওনার সাথে আমার রাজনৈতিক লড়াই আছে, কিন্তু ওনার আইনি যুক্তি তো আইনি স্টুডেন্ট হিসেবে আমি মানতে বাধ্য, আপনিও বাধ্য, যে কোনো সিভিক সোসাইটির মানুষ বাধ্য। আপনি এতদিন আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, ওখানে পলিটিক্যালি অ্যাড্রেস করছেন কেন? আপনি লিগালি অ্যাড্রেস করুন না। আপনি যান সুপ্রিম কোর্টকে বলুন যে হিয়ার ইজ মাই ডকুমেন্ট, এই দেখুন আমি সব জাস্টিফাইড হতে খরচা করেছি কিন্তু আমি টাকা পাচ্ছি না। আপনি যেতে পারছেন না তার একটাই কারণ আপনি জানেন যে সেখানে যে সমস্ত বিষয় কোর্টে আসবে, ডকুমেন্ট পাবলিক হবে, লোকে যেগুলো দেখবে, তারপর আর মুখ লুকানোর জায়গা পাবেন না। ঠিক এইখানেই আমি বলবো, শঙ্কুকে আমি সমর্থন করে বলছি যে সত্যি লিগালিস্টিক স্টেপ নেওয়া উচিত। এই জায়গাটায় আমি সম্পর্কটা আনছি। লিগালিস্টিক স্টেপ কার বিরুদ্ধে হওয়া উচিত? যদি সরকার কোনো ভুল করে থাকে, সরকারের বিরুদ্ধে হওয়া উচিত। আজকে 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার 156-300 কমিটি পাঠিয়ে গেল, একটা লিগালিস্টিক স্টেপ হয়েছে? একটা যে লিগালিস্টিক স্টেপ হয়েছে কার বিরুদ্ধে হলো? লিগালিস্টিক স্টেপ সরকারের বিরুদ্ধে একটা হয়েছে, হয়েছে তো। তার মানে কি? লিগ্যাল হয়েছে বলে তো তুমি টাকা পাচ্ছ না। এক্স্যাক্টলি সো, লোকের বিরুদ্ধে লিগালিস্টিক স্টেপ হয়েছে। আরে কোথায় লোকাল বিরুদ্ধে? গভর্নমেন্টের বিরুদ্ধে। আবার বলছি তো, হ্যাঁ অবশ্যই তাই। তোমার যদি থাকে গভর্নমেন্টের বিরুদ্ধে নাও না, গভর্নমেন্ট তো ভুল করেছে, তোমার বক্তব্য অনুযায়ী গভর্নমেন্ট ভুল করেছে, তাহলে গভর্নমেন্টের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত ছিল। সেটা তো নেই। এক সেকেন্ড, আমি বলিনি। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি স্বীকার করে থাকি 5,000-এর বেশি ভুয়ো জব কার্ড আছে, আমি কার কথাই স্বীকার করছি?
কেন্দ্রীয় মন্ত্রীর কথাই স্বীকার করছি 5,000 ভুয়ো জব কার্ড আছে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রী নিজে স্বীকার করছেন উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড আছে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রী কেন ওখানকার ক্ষেত্রে কোন স্টেপটা নিয়েছেন, যে স্টেপের কথা রাজ্যের ক্ষেত্রে কোনটা নিয়েছে? একটা অ্যারেস্ট হয়েছে, একটা কেস হয়েছে, একটা আদালতে গেছে, একটা ডিএমকে শোকজ করেছে। আমার এখানে কিন্তু 4টে জেলা নিয়ে বিশিষ্ট ব্যবস্থা হয়েছে, সেটা আপনারা সবাই দেখিয়েছেন। এই প্যানেলে বসে শঙ্কুদেব পান্ডা, শতরূপ ঘোষ আমাকে বলে দিয়ে গেছিল, মনে করে দেখুন আপনারা। দেখুন, আমি পশ্চিমবাংলার ছেলে, তো পশ্চিমবাংলায় যদি সত্যি অন্যায় হয়ে থাকে তাহলে আমি প্রদীপ্তবাবুকে সমর্থন করব তখনই যখন প্রদীপ্তবাবু সততার সাথে সেই বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসবেন। আমার বক্তব্য হচ্ছে, যদি মনে হয় আপনার সাথে অনিয়ম, বেনিয়ম, বেআইনি কিছু হয়েছে এবং ইল্লিগাল অ্যাক্ট করেছে কেন্দ্র সরকার, আপনার প্রাপ্য ন্যায্য টাকা আটকে দিয়েছে, আপনি সুপ্রিম কোর্টে কেন গিয়ে চিৎকার করছেন না? কেন লিগালি প্লেস করছেন না? কেন অফিসিয়ালি ডিমান্ড করছেন না যে ভাই আই এম ইলেক্টেড বোনাফাইড গভর্নমেন্ট, আমার টাকা তুমি এভাবে আটকে দিয়েছো? আপনি বলতে পারছেন না কারণ আপনার গোড়ায় গলদ রয়েছে। সেটা তো একটা দিক হচ্ছে পলিটিক্যালি অ্যাড্রেস করা, বাঁচাতে মানুষের টাকা খরচা করে 400 মামলা করতে আপনি সুপ্রিম কোর্ট যেতে পারেন, আর একটা জাস্টিফাইড টাকা ডিমান্ড করে আপনি সুপ্রিম কোর্ট যেতে পারেন না। কেন যেতে পারেন? হয়েছে কি শঙ্কুদেব পান্ডা দেখাতে কেন যেতে পারেন না? সরকারের তরফ থেকে শুরুতে মামলা হয়েছে, আপনি আমি 200 ডিভিশন বেঞ্চে তৃণমূল কংগ্রেস কোর্টের দল নয়। আরে ভাই আপনি বলেন নি, আমি শুধু বলছি শঙ্কুদেব পান্ডা একটা তথ্য বলেছি যে একটা মামলা, যে তথ্যগুলো এখানে দেওয়া হচ্ছে, আমি শঙ্কুকে খুব সম্মান করে বলছি, একটা মামলা আমি শঙ্কু দেখিয়ে দিক। ঠিক, আমি রাজ্য সরকার করেছে না, যদি কিছু বোঝা না, এটা তো না, কিচ্ছু বুঝি না আমরা। আরে ভাই সব বোঝে, সেই জন্য বিজেপি শুনবে। শেষ করে বলবো, রাজ্য সরকার গেছে তো সুপ্রিম কোর্টে গেছে, আমি কেন মামলাটা কি রাজ্য সরকার প্রথমে করেছিল? এক্স্যাক্টলি, রাজ্য সরকার ডিফেন্ড করবে না? তাহলে কি যে মামলাগুলো রাহুল গান্ধীর বিরুদ্ধে চলছে ন্যাশনাল হেরাল্ডে, সেখানে কংগ্রেস যায়নি? ডিফেন্ড করবে। ওই দেখুন, মুশকিল হচ্ছে কি বোঝাবেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা যখন হচ্ছে, কে করছে? শেখ শাহজাহানও তো ব্যক্তিগত। তাহলে ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলাগুলো লড়া হচ্ছে, একটু মোবাইল চলে যাচ্ছে এরকম। আমার বক্তব্য খুব স্পষ্ট। দেখুন, রাজ্য সরকার তো একাধিক বিষয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, রাজ্য সরকার একাধিক কোটি কোটি টাকা লিগ্যাল বিল পে করছেন, তো মানুষের স্বার্থে আন্দোলন করতে যাচ্ছেন, একবার লিগ্যাল বিল পে করতে কেন পাচ্ছেন না? কেন যাচ্ছেন না? আমি যদি অতি সম্প্রতি আপনাদের কাছে নেই, আরে বাবা তোমাদের কাছে থাকলে তোমরা করো না, উল্টোটা আমরা কেন করব? আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাক্ট করব। আমি বলছি উল্টো ভাবে অ্যাক্ট করো, করে রাজ্য সরকার ভুল করেছে সেটা প্রমাণ করো, একটা প্রমাণ দাও। আচ্ছা ঠিক আছে, অতি সম্প্রতি মানুষের টাকা আটকাচ্ছ, অতি সাম্প্রতিক দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আরে এক সেকেন্ড, আমার বক্তব্য হচ্ছে উনি তো মাননীয় অধ্যাপক, ওনাকে ব্যাপারটা বুঝতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি মানুষের টাকাটা আটকাচ্ছ। আরে শেষ করলে বলবো, মাননীয় ছাত্র নেতা আমি কি বলবো? আরে আমাকে বলতে দেন। আমি বলছি যে আমি সত্যি বুঝতে পারছি না যে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা হলো না, এবং হচ্ছে বলে টাকা হলো, সেটা মানুষের টাকা আটকেছে। রাজ্য সরকার তো যথারীতি ক্ষমতায় আছে, মানুষের টাকা আটকে কি লাভ? হিসাব দিন, হিসাব দিন। আরে হিসাবের একটা তথ্য চেয়ে দেখাও না, একটা তথ্য চেয়েছো দেখাও, একটা তথ্য চেয়েছো। আমাদের সচিবরা, আমাদের মন্ত্রী, আমাদের মন্ত্রী সহ নেতা, তারা তথ্য দিয়ে দিয়েছে, তোমাদের বক্তব্য নেই। উল্টো তোমাদের সবাই বসে বলছেন এক ফোনে পুরো দপ্তরের সবগুলো টাকা এনে দেবো। আরে টাকা এনে দাও। আচ্ছা শুভেন্দু বাবু, শোনো, শুভেন্দু দা একটা সভা করেছিল বাঁকুড়া না বীরভূমে, ওই সভাটার কথা ওকে একটু বলতে বলুন যে বলুন টাকাটা তাহলে দিয়ে দিই। ঠিক আছে, একটু এবার তুমি বললে মুখ্যমন্ত্রী এখানে নিয়ে বলছে নিজের দলের দিকে, সাম্প্রতিক সময় নিজের দলের দিকে সদর দপ্তরে কামান্দাগো, সেটা চীনের রাষ্ট্রনায়ক বলেছিলেন, তো সদর দপ্তরেই কামান দেখেছেন, এবং সেক্ষেত্রে যেটা চীনের রাষ্ট্রনায়ক বলেন সদর দপ্তরে কামান্দাগো কিন্তু আমাকে ছাড়া, এখানে তাও বলেছেন আমার বাড়ি বা যে ইলিগ্যালিটি সেটা আমাকেও ইনক্লুড করতে পারেন যদি মনে হয়। তো এইরকম একটা জায়গা থেকে এত কনফেশনাল আন্দোলনও হচ্ছে, কোর্টেও যাচ্ছে, এরপর তো এবার তো দায়টা কিছু তো বিজেপি বা কংগ্রেস তাদের এটা করা উচিত। বিরোধী দলের তো শুধু এটা কাজ নয়, মানুষ তো তাদের কাছ থেকেও কিছু জানতে চায় যে সরে বাংলার জন্য বলার জন্য বিরোধীদের কার্পণ্য দেখা গেছে। দাদা আপনাকে মনে রাখতে হবে দুটো বিষয়। প্রথম বিষয় হচ্ছে আপনাকে কার্পণ্য দেখাতে হলে আপনাকে বিরোধী দলকেও সিস্টেমে অ্যাকোমোডেট করতে হবে। আপনি যদি সমস্ত বিরোধী এমপিদেরকে বাইরে রাখেন, তাদেরকে কোনো উন্নয়নমূলক মিটিংয়ে না ডাকেন, তারা ইলেক্টেড হওয়ার পরেও এলাকার এমএলএদেরকে সিস্টেমের মধ্যে অ্যাকোমোডেট না করেন, আপনি কি করে আশা করেন যে আপনি এই জায়গায় গোহেড করবেন?
আমি 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 জাস্ট এই লাইনটা শেষ করে নিলাম প্রথম। না, এটা বিরোধিতা করো না। আর আমি দ্বিতীয়- বিরোধিতা করবো না, আর সেটা দ্বিতীয়- ভালো, কেন আমি করবে ওটা না? তত্ত্ব, আর দ্বিতীয়- ও তো আমার থেকে বেশি জানে, আমি শুধু জানতে চাই আরে ওইটা, তাহলে ওই যে বলুক, কোন আমি তো MP কে cooperate করছি। কোন কোন বলতেই MP না। কে ত্রিপুরায় ইনক্লুড করা হয়েছে বিরোধীদের ক্ষেত্রে, কোন কোন MP কে গুজরাটে যেমন করা কটা হয়েছে, MP আছে কোন আপনার? কোন MP কে আমি- করা আপনার হয়েছে কয়জন বিরোধীদের MP? ক্ষেত্রে, আমার না, আরে আপনার বিরোধীদের কয়জন ক্ষেত্রে, MP? আমার না, Okay, বিরোধীদের আরে ক্ষেত্রে, পার্থ উত্তর দাও, প্রদেশে, দাদা, আমার উত্তর প্রদেশে ভালোবাসা হয়েছে বিরোধীদেরকে include করা হয়েছে। আমি বলছি ঠিক একই দোষে যদি গুজরাট দোষী হয়, আরে একই দোষে আমাদের যদি যেগুলো উত্তরপ্রদেশ দোষী ধরুন হয়, গুজরাট, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যপ্রদেশ, টাকাটা কেন ইউপি, আটকাচ্ছে, কেন সমস্ত ওদের টাকাটা জায়গায় দেওয়া হচ্ছে? বিরোধীর কমিউনিকেশন নেওয়া হয়। ওরে এবং বাবা, আপনি একটা বলছি তথ্য দেখিয়ে দিন না। উত্তরপ্রদেশের ও আপনি ভুয়ো কথা এখানে, আজকে ওখানে গুজরাটে আস্তে ভুয়ো আস্তে। বক্তা দাঁড় করছে, এখানে আপনি ভুয়ো আজকে- কথা শোনা Okay. যাচ্ছে। আপনি আমি- আজকে আমি- যা রিঅ্যাকশন দিয়ে না, আমি একটু করেছেন। বিষয়টা একটু চেঞ্জ করছি। অতি সাম্প্রতিক সময় রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ রয়েছে, দেশের একটা সিভিল সোসাইটির অংশ নেমে গেছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে নিট। এই যে একটা ব্যাপকতর শিক্ষা দুর্নীতির এই আবহ থেকে এই নতুন সংসদ বা নতুন এই যে সরকার গঠিত হলো, কোথাও কি মনে হয় যে একটা নতুন দিশা দেখাতে পারবে? এক্ষেত্রেও তো একটা, যেহেতু নরেন্দ্র মোদী আজকে তিনি বলেছেন, একটা সাকসেসফুল একটা বিরোধী জোট তখনই হয় যে যখন কনস্ট্রাকটিভ বিরোধিতার মধ্যে যায়। আমি আসছি, তার আগে জাস্ট আমি একটা ছুঁয়ে যাচ্ছি। এই গত দুদিন আগে মুখ্যমন্ত্রীর এই সমস্ত বক্তব্যগুলো দেখলাম, সেখানে কিন্তু ওনার কাছ থেকে আমি এটা উত্তর আশা করছিলাম যে এতগুলো শিল্প সম্মেলন হয়েছে, তার বদলে কটা শিল্প পশ্চিমবাংলায় এসছে। বা সবচেয়ে অবাক লাগলো উনি যখন বললেন যে কেন আমি দুটো বিরোধী দলের হাতে থাকা পুরসভাকে ডাকেনি, কেননা আমি তো বিরোধী দলের লোকেদের বকতে পারবো না, সেই জন্য আমি তাদের সভা ডাকিনি। একটা সরকারি সভা, সেখানে বিরোধী দলের পরিচালিত পুরসভার প্রধানদের ডাকা হচ্ছে না কেন, না তাদের আমি বকতে পারবো না, তারা যেহেতু আমার দলের লোক নয়। এটা একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। কিন্তু আপনাদের তো অনেক কিছুই অদ্ভুত না, লেগেছে। হয়েছে অনেক কিছুই অদ্ভুত। আপনি তো শুরুতেই বললেন তার অনেক কিছু কথা। না, এবারে আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। দেখুন, এই যে পরীক্ষার রেজাল্টটা বেরোলো 4 জুন, 4 জুন ভারতবর্ষের এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনের রেজাল্টও বেরোলো। এখন যেটা ভারতীয় জনতা পার্টির পরিকল্পনা ছিল যে এত বড় না, একটা, আমার কিন্তু প্রশ্নটা না, ইতিহাস বললে সময়টা গড়িয়ে যাবে, কারণ দ্রুত লয় এগোতে হবে ইস্যু। যেহেতু আমার কথা হচ্ছে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এই রাজ্যেও ঠিক যেরকম চিত্র দেখা গেছে বাইরেও গেছে। আমার কথা হচ্ছে সামগ্রিক, আমি কিন্তু কখনোই বলিনি শিক্ষা কথাটা হচ্ছে দুর্নীতি মাথা বলতে- অবধি পৌঁছানো যাবে কিনা। এখানেও রাজ্যেও যে প্রশ্নটা বারবার উঠছে, কেন্দ্রও বারবার এই প্রশ্নটাই উঠছে যে মাথায় পৌঁছানো যাবে কিনা। কেন মনে রাখতে হবে যে কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে একটা আইন করেছে, গত 21শে জুন সেই আইনটা নোটিফিকেশন হয়েছে, যে পাবলিক এক্সামিনেশনে যে সমস্ত দুর্নীতি হলে সেখানে বিশাল বিশাল খুব কড়া কড়া শাস্তির কথা বলা হয়েছে। 21শে জুন নোটিফিকেশন হয়েছে। কোন আইনটা? না, যেটা 9ই ফেব্রুয়ারি পার্লামেন্টে পাস হয়েছিল আর 13ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি স্বাক্ষর হয়েছিল। আইনটা তো 14ই ফেব্রুয়ারি নোটিফিকেশন হওয়া উচিত ছিল। কেন 21শে জুন হলো? এই যে 21শে জুন হলো, তার অর্থ হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটে গেল, একটাও এই আইনের আওতায় আসবে না। এই প্রত্যেকটা কজ অফ অ্যাকশন 21শে জুনের আগে। এমনকি ওই কজ অফ অ্যাকশন থেকে পরবর্তীকালে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেগুলোই এই 21শে জুনের পরে, এই 21শে জুনের এই আইনের আওতায় আসবে না। ফলে জেনে শুনে 4 মাস 8 দিন কেন আইনটাকে আটকে রাখা হলো, প্রশ্নটা এইখানে। শঙ্কুদেব, এই জায়গাটাতেই একটা বড় যে নিট মানে একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেরকম নীতি আয়োগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ওটা নরেন্দ্র ট্রমা এজেন্সি আজকের দিনে দাঁড়িয়ে। এই যে এনটিএ তৈরি হয়েছে 2016-17 থেকে, এই যে এত বড়, এবং যেটা হচ্ছে ডাক্তার, সেখানে যে পরিস্থিতিটা সারফেসড হলো, নিশ্চয়ই তদন্ত হচ্ছে। প্রথমে ধর্মেন্দ্র প্রধান এটাও বলেছিলেন কিচ্ছু হয়নি, পরে বলেছেন এটা আমার দায়। এই যে সমস্ত কিছু হচ্ছে, তাহলে এই যে আজকে কি দাঁড়িয়ে এটা কি বিজেপির মুখপাত্র হিসেবে স্বীকার করবে যে শিক্ষা দুর্নীতিটা গোটা ভারতবর্ষে ছেয়ে গেছে? দেখুন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এক শ্রেণীর লোক থাকেন যারা বিভিন্ন জায়গায় দুর্নীতিতে অভ্যস্ত থাকেন এবং দুর্নীতি করেন। তো সিস্টেম তৈরি হয় সাধারণত এই দুর্নীতিবাজদের আটকানোর জন্যই। আইন তৈরি হয়, প্রশাসন তৈরি হয়, ব্যবস্থা তৈরি হয় যাতে এইগুলোকে আটকানো যায়। প্রবলেম হয় কোথায়? যখন দেখা যায় যে সেটা সিস্টেমেটিক দুর্নীতিতে পরিণত হয়ে যায়। দেখা গেল যে সিস্টেম নিজে দুর্নীতিতে ইনভলভ হয়েছে বা তাকে প্রোটেকশন দিচ্ছে। আজকে ধর্মেন্দ্র প্রধানজি সরাসরি এনটিএর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, অ্যাকশন নিয়েছেন, যা আইন আনার সেটা এনেছেন, আগামী দিনে যা না হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছেন,
এবং একটা কমিটি উচ্চ পর্যায়ে তৈরি হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কমিটি, এবং তাতে যাদের রাখা হয়েছে তারা দেশের দিকপাল লোক, তাদের কারণ পলিটিক্যাল আইডেন্টিটি নেই, এরকম লোকেদের রাখা হয়েছে। তাদের যা অ্যাডভাইস আসবে, গাইডলাইন আসবে, সেই মতো করে হচ্ছে প্রফেসর নিযুক্তির ক্ষেত্রে প্রসেস করা হবে, এনটিএ রিফরমেশন করা হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যদি দেখা যায় যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে, যা গাইডলাইন দেবে, সেই গাইডলাইন সরকার অক্ষরে অক্ষরে মেনে চলবে এবং 1 মিনিট দেরি না করে এটা সিবিআইকে এনকোয়ারির জন্য দেওয়া হয়েছে এবং পুরো ম্যাটার অলরেডি কোর্টের মনিটরিংয়ে রয়েছে। আরেকটা যে দাবি উঠেছে যে এটা কনকারেন্ট লিস্টে ছিল, কিন্তু 16র পর এনটিএ তৈরির পর মানে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করছে হচ্ছে সরকার, প্রত্যেকটা রাজ্য সরকার, ভর্তির দায়িত্বটা নিয়ে নিয়েছে এনটিএ, এবং এই ভর্তি নিয়েই হলো সবচেয়ে বড় দুর্নীতি। কোয়েশ্চেন লিক, তাহলে কি জয়েন্ট এন্ট্রান্স যে ব্যবস্থা সব রাজ্যে যেটা ছিল ডাক্তারির ক্ষেত্রে, সেটাকে ফিরিয়ে আনা, এটাই তো সবচেয়ে বড় এখন। দেখুন, এখানে আমি আমার একটা ব্যক্তিগত অভিমত রাখতে চাই, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি বহুদিন শিক্ষাক্ষেত্রে কাজ করেছি এবং বহুদিন করতে গিয়ে আমার যেটা মানে নিজস্ব অনুভূতি হয়েছে সেটা হচ্ছে যে একাধিক রাজ্যে আপনি দিলে ইউনিফর্মিটির জায়গায় গন্ডগোল ও ডাইভার্সিটি ম্যাক্সিমাম হবে। এমন বহু রাজ্য আছে যেখানে ছেলেরা কমজোরি হয়ে পড়বে, বহু জায়গায় হচ্ছে ছেলেরা অত্যন্ত বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে সমতা আনার ক্ষেত্রে আমার মনে হয় যে দেশের, হ্যাঁ সেক্ষেত্রে আপনি বলতে পারেন আরো বিরোধীদের ডাকা উচিত, সমস্ত রাজ্য সরকারের এডুকেশন মিনিস্টারদের নিয়ে বসে সমতা আনার ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ কথা, ব্যক্তিগত হলেও সমতা আনার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এপি সেন্টার হয়ে যাচ্ছে। না, বাংলার ছেলেরা তো বঞ্চিত হচ্ছে এই জায়গাটা। না দেখুন, সব জায়গায় আমি দাদা যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমি স্পেসিফিক্যালি এটা বলবো, আমি মানে অনুমতি নিয়েই বাকিদের বলছি। ধরুন কোটা বা স্পেসিফিক কয়েকটা জায়গা ভারতবর্ষের তৈরি হয়েছে যেখানে এইটার উপরেই বেস করে হচ্ছে লোকেরা কাজ করছেন এবং সে অন্যান্য স্টেট থেকেও লোকেরা এখানে চলে যাচ্ছেন। আমার মনে হয়েছে যে এখানেও এই রাজ্যেও, আমি অন্য দলের বিরোধী দলের নেতা হলেও আমি বলছি যে এই রাজ্যেও যে এই উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়নি এমনটা নয়, এর উদ্যোগ কিন্তু সরকারি স্তরে নেওয়া হয়েছে। যেমন আইএএস আইপিএস তৈরির ক্ষেত্রে একাধিক সেন্টার সল্টলেকে তৈরি করা হয়েছে, সিনিয়র আইএএসদের এখানে কানেক্ট করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক আইএএস আইপিএসদের চিনি যারা এখানে পড়ান এবং সময় দেন। কিন্তু মুশকিল হচ্ছে যেটা, যে এখানকার যে ঘরানা বা যে স্টাইলে তারা করছেন আর ওরা যে প্রফেশনালিজমকে ক্যারি করছে, এমনটা নয় যে কোটা পেছনে ওখানকার রাজ্য সরকারের ভূমিকা রয়েছে, কিন্তু এই বেস লেভেল ইন্ডাস্ট্রিটা ওখানে জেনারেট করেছে। আমাদেরও মনে হয়, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি কয়েকদিন আগে চিরাগ পাসওয়ানের একটা ইন্টারভিউ দেখছিলাম, আমাদের মন্ত্রী এখন কেন্দ্রের, তিনিও এই জিনিসটা বলছেন যে ধরুন বিহারেও ওনারা এটা জেনারেট করতে চান। আমি আমার প্যানেলে অধ্যাপক রয়েছেন প্রদীপ্ত বাবু বা এডুকেশনে, তারা সরাসরি যুক্ত আছেন, কাজ করছেন। আমার মনে হয় এখানে একটা কংক্রিট অ্যাকশন প্ল্যান পশ্চিমবাংলার জন্য করা খুবই দরকার, এখানকার ছেলেদের জন্য, যাদের তাদের থাকা এবং ট্রেনিং এবং পড়াশুনো এই পুরো ব্যাপারটা একসাথে করানো যায়। আমার এখানে শুধু তারা এক সেকেন্ডে শুধু আমরা তৈরি করে দিলাম, তারপর সেটাকে ছেড়ে দিলাম, সে ছেলে একা গড়গড়িয়ে চলতে শুরু করে দিল। তুমি ছাত্র নেতা ছিলে, ঠিক কথা, দুর্দান্ত একটা প্রস্তাব, কিন্তু অন্যান্য রাজ্য এর কি ট্রেনিং হতে পারে যেখানে কোয়েশ্চেন্স লিক করা? বিহার, ইউপিতে আমি আপনাকে বলছি, শুধু তো বিহারে এমনটা হয়েছে, আরো 3-4টে জায়গায় এসেছে। আমি যে ডিফারেন্সেসটা বলছিলাম তাতে প্রদীপ্তদা রেগে যেতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে যে কেন্দ্র সরকার ইমিডিয়েটলি সাবজেক্টটাকে অ্যাক্ট করেছে, অ্যাড্রেস করেছে, সেটাকে রেসপন্স করেছে, কিন্তু পশ্চিমবাংলায় সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সিস্টেমের লোকেরা ইনভলভ হয়ে গেছে, তারা অর্গানাইজড হয়ে এটা অপারেট করেছে, এটা বিপদ করে দিয়েছে পশ্চিমবাংলা। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে যতই দুর্নীতিগ্রস্ত শিক্ষাক্ষেত্র লোকগুলো, প্রত্যেকে কেন এনডিএ শাসিত রাজ্যগুলোতে? হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। তেজস্বী যাদব কোন কি শাসিত রাজ্য? তেজস্বী যাদব কি কখন করেছে অপারেশন? তখন ক্ষমতায় কে ছিল? আরে তখন ক্ষমতায় কে ছিল? ঝাড়খণ্ডে যখন হয়েছে তখন ক্ষমতায় কে ছিল? সব আপনারা যেখানে যেখানে রাজ্যে ক্ষমতায় কে? আরে বাবা, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নয়, যখন অপারেট করেছে, এই অপরাধ যখন হয়েছে তখন আপনি ধরুন এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে পিএইচডির পরীক্ষা হচ্ছে টিক মেরে। আপনি চিন্তা করুন তো, যারা গবেষণা করবে তাদের তো চিন্তাধারাটা অনেক বিস্তৃত হতে হবে, সেখানে টিক মারার উপরে তাদের যোগ্যতা নির্ণায়ক হচ্ছে। কারা এই ধরনের শিক্ষানীতি তৈরি করেছে? এটাই কি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স? আমার যেটা মনে হচ্ছে, এতদিন দুর্নীতিটা রাজ্যের, এবং যেটা সরাসরি ইনভলভমেন্টের কথা বলে শিক্ষামন্ত্রী থেকে বিভিন্ন
কিন্তু দুর্নীতিটা যখন সর্বব্যাপী, বিশেষ করে নিট, এটা কিন্তু দুর্নীতির ক্ষেত্রে মানে বলা হয় না যে স্কোর কার্ড এখন 1-1, সরকার মানে এইটা একটা জায়গায় ফলে এনডিএ না এইরকম একটা পরিস্থিতি তৈরি হলে গুড সাজেশনস আসে। এবার বলি, হ্যাঁ, না সাজেশন তো অনেক পেলাম, সাজেশন আমরাও 2 বছর ধরে দিয়ে গিয়েছি, জানেন তো। এখন মুশকিল হলো শঙ্কু শুরু যেটা করলো, যে সিস্টেমের মধ্যে অনেক লোক থাকে যাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব থাকে সিস্টেমের, তবে দুর্নীতিটাকে রোখা যায়। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা মোটো তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী। সেখানে আমরা 10 বছর ধরে দেখলাম যে দুর্নীতি দূর করার জন্য এনটিএ এলো 18 সালে, সমতা আনার জন্য। তাহলে কোটা কেন সমতার জায়গায় থাকবে না? কেন পশ্চিমবঙ্গের জন্য আলাদা পলিসির কথা শঙ্কুদেব পান্ডা বলবে? যদি সমতা আনার জন্য এনটিএ হয়, যে এনটিএ এর প্রদীপ কুমার যোশী দোষী, সেই এনটিএ এর প্রদীপ কুমার যোশী আবার তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো কিসের না, এনটিএ এর তদন্ত করার জন্য প্রাথমিকভাবে। আমাদের এখানে বারবার বলতো না, কোর্ট না বললে এরা স্বীকার করতো না, এরা ধামাচাপা দিত। কোর্ট না বললে বিজেপি শুনতো না। 13ই জুন যখন ধর্মেন্দ্র প্রধান বলছেন এবং এখানকার রাজ্য প্রোটেম সভাপতি বলছেন এবং সঙ্গে তিনি আমাদের উপশিক্ষামন্ত্রী, তিনি বলছেন, শেষ করে দিই দাদা, তখন বলছেন যে 20 জুনে বলছে যে না না কিছু দুর্নীতি হয়ে থাকতে পারে, কোর্ট না বললে হবে না। না আমরা জানি না, একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট 13 তারিখে বলছে যে না দুর্নীতি হয়নি, 13 তারিখে বলছে দুর্নীতি হয়নি, করবে। এবার শঙ্কুদেব চিৎকার করবে, চোর ডাকাত নিয়ে চালাচ্ছে আমরা চোর ডাকাত, তোমরা ভাই চট্টোপাধ্যায় হচ্ছে গয়না আজকে মেরে তোমরা মঙ্গলসূত্র চুরি করো, আরে পরিষ্কার কথা বলছে 13 তারিখে চুরি হয়, অপদার্থ শিক্ষামন্ত্রী বসিয়ে রেখেছিলেন, গ্রেপ্তার করেছো, বেশ করেছো, শাস্তি দাও, মানছি, স্বীকার করো 10 বছরে দুর্নীতি ম্যানেজ করতে পারোনি। এনটিএ কে এনেছো, কে এনেছে এনটিএ কে নিযুক্ত করে এনটিএ কে? মাথা ধরবে না, ধেরে ইঁদুর ধরবে না, ঢাকি শুদ্ধ বিসর্জন দেবে না। আমার কথাটা শেষ করে দিই, আমার ঠিক যে কথাগুলো, আমার কোনো কথা দরকার নেই। শঙ্কুদেব পান্ডা 2021 সাল থেকে 2023 সাল অবধি আপনার চ্যানেলে বসে বলে গিয়েছে, সেগুলো একবার চালিয়ে দিন। শুধু তৃণমূলের জায়গায় বিজেপিটা করে দেবেন, শুধু তৃণমূলের জায়গায় বিজেপি করে দেবেন, আর কিছু চাই না। এআই প্রয়োগ করতে হবে তো একদম করে দিন। এইসব প্রয়োগ করে কি হবে? পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ প্রমাণিত হবে। আমি একটু কনক্লুসিভ জায়গায় যাব, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ফেসবুকে একজন কমেন্ট করেছেন, কোন ডাক্তার আমার পেট কাটবে এমন ডাক্তার, বাপরে বাপ অ্যানাস্থেসিয়া করবে দাদা, আমি উঠবো কিনা ঠিক নেই, ডাক্তার 65 লাখ। না না এটা নিঃসন্দেহে একটা বড় কনসার্নের জায়গা, এবং সংসদের প্রথম দিনই থেকেই এই বিষয়টা অত্যন্ত চর্চায় আসছে। নিট প্রশ্ন কোথাও একটা জায়গায় যখন ম্যান্ডেট পরিষ্কার হয়েছে, তখন এবারের ভারত কিন্তু দেখতে চাইবে যে একটা সত্যিকারের এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং রাজ্যগুলো নির্বাচনের শুরুতে জনমতে বারবার করে এটা বলেছি, এবং ইলেকশনের দিন পরে যখন পরিষ্কার বলেছিলাম যে ভারতবর্ষের 5টা রাজ্য ডিসাইডিং হতে চলেছে। তার কারণ এই 5টা রাজ্যের যেভাবেই এটাকে দেখানো হোক আঞ্চলিক রাজনীতি, তাকে আজকে অস্বীকার করতে কেউ পারবে না। সে তামিলনাড়ু ডিএমকে হোক, মহারাষ্ট্র হোক, দ্বিতীয় সর্বোচ্চ সিটধারী, এবং সেটাই। এবং এই পরিস্থিতি নিয়ে কী হবে, পার্থবাবুর কাছে যাওয়ার আগে আমি একটু দেখব হচ্ছে ফেসবুকে একজন কমেন্ট করেছেন, তার কমেন্ট একটু জাস্ট নিয়ে নিচ্ছি। প্রতাপ সরকার, তার কমেন্টটা একটু নিয়ে নিচ্ছি। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনও প্রতাপ সরকার তিনি লিখছেন রাষ্ট্রপতিকে ডাকা হয়নি। রাষ্ট্রপতিকে অর্থাৎ কত জায়গায় ডেকোরাম, এই যে ফোন না করা, আঞ্চলিক দল, মানে ইঙ্গিতগুলো প্রথম দিন পাচ্ছি, আঞ্চলিক দল তো, কিন্তু আপনি কিছু নড়তেও পারবেন না, ন যজৌ ন তস্থৌ, না উগড়াতে পারবেন না এখন গিলতে পারবেন। এই যে ভারতবর্ষের রাজনৈতিক আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি এখন এটার প্রতিযোগিতা হবে। ভারতীয় জনতা পার্টি প্রথম, কংগ্রেস ব্যতি রেখে যে এত দলকে নিয়ে সরকার চালানো যায় 5 বছর, তার আগের ন্যারেটিভ ছিল কংগ্রেস থেকে বেরিয়ে কেউ কিছু করতেও পারবে না, কংগ্রেস ছাড়া দেশ চলে না। কিন্তু 1999 থেকে 2004 সেটাকে অস্তমিত করেছে, আবার 2019 থেকে 2024 যেগুলো নিয়ে রাজনৈতিক চর্চা হয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে সত্যি কি ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে বা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পক্ষে প্রতিনিয়ত, কারণ একটা হতেই পারে একটা বড় দল থেকে এলে প্রতিনিয়ত ভুলে যাওয়া,
আর বিশেষ করে তৃণমূলের ক্ষেত্রে এটা বারবার ঘটে। এটা আমি তৃণমূলের হয়ে কোনো কিন্তু আমি জাস্ট কোয়েন্সিডেন্স, যেমন ডিএমকের সাথে মিটিং করা যাচ্ছে, কোথাও কোথাও হয়েছে কিন্তু টিএমসিকে মানে জানানো হয়নি। এই সমস্ত বিষয়গুলো, ডেকোরামগুলো কি মনে হয় আগামী দিনে একটা জায়গায় এগোবে? নাহলে অ্যাডভান্টেজ আবারও তৃণমূল হয়ে যাচ্ছে দেখছি বারবার। দেখুন আগামী দিনে কি আছে সেটা তো আগামী দিনের আছে, তবে তার আগে আমি আপনার অনুমতি চেয়ে আমার একটা বিশেষ বক্তব্য আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে পরীক্ষার রেজাল্টগুলো যেগুলো বাতিল টাতিল হলো আর কি, এই 4 জুনের বদলে যদি এটা 4 মার্চ যদি রেজাল্টগুলো বেরোতো, সমস্ত মাটির তলায় চলে যেত। কেন তখনও ইসবাত 400 পারের ওই আবহাওয়ার মধ্যে ওইটা হতো। 4 জুন তারা করতে চেয়েছিল 400 পার আমরা নির্বাচনে জিতবো, এই রেজাল্টগুলোর দিকে কেউ মাথা ঘামাবে না। ঘটনা হলো এইখানে নিজেরাও 273 পেল না, সংখ্যাটা অনেক কমলো, বিরোধীরা অনেক বাড়লো, আর মানুষের তখন ওই দিকে নজরটাও চলে গেল। যেহেতু সরকারটা দুর্বল হলো, বিরোধীরা সবল হলো, তাদের বক্তব্যগুলো সামনে এলো, একদমই ঠিক হয়নি। অতি চালাকের গলায় দড়ি বলে বাংলায় একটা কথা আছে, সেটা 4 জুন রেজাল্টটা বার করতে গিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি হাড়ে হাড়ে বামাল সমেত ধরা পড়লো। যার জন্য তবে তৃণমূলের মতো তারা বোকামিটা করেনি, তারা কিছু ব্যবস্থা নেওয়ার অভিনয়টা করে যাচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন তৃণমূল বোকা আর বিজেপি অতি চালাক? তৃণমূলে আরেকটু ব্যবস্থা নেওয়ার অভিনয়টা অন্তত করতে পারতো, যেটা ভারতীয় জনতা পার্টি এখন করছে। এই আমরা সিবিআই করে দিয়েছি, এই আমরা এতগুলো অ্যারেস্ট করে, কাকে অ্যারেস্ট করেছে? যে লোকটা 5খানা স্ক্যামে যুক্ত তাকে তো রেখে দিয়েছো। আপনি জানেন না সরানো হয়েছে? না, সরানো হয়নি। আপনি জানেন না সরানো হয়নি, প্রদীপ কুমার জৈনকে সরানো হয়নি। যিনি চেয়ারম্যান তাকে সরানো হলো, তাকে ডিজিকে সরানো হয়েছে, সে কংগ্রেস চেয়ারম্যানকে সরানো হয়নি, ইন্ডিয়া চেয়ারম্যানকে সরানো হয়নি। প্রশ্নটা হচ্ছে এইখানে, তার মানে সরকার ঠিক করে, তার মানে কংগ্রেস ঠিক করে, তার মানে সরকার ঠিক করে, তার মানে এনটি এর দায়িত্ব সরকারের, কারণ আইন অনুযায়ী সরকারই এনটি কে নিয়োগ করেছে। আপনাদের মতো কেউ দায় ছেড়ে না না, দায় আমাদের 13 জুন দায় নিয়ে একটু 13 জুনের ধর্মেন্দ্র কথা দেখিয়ে দিন না। দেখুন 13 জুন ধর্মেন্দ্র আমি ওনার কথাটা বলতে চাই, দেখিয়ে দিন। আমি উনি যে বলেছেন দায় নিয়েছে কে দায় নিচ্ছে না। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পার্থদা বলেছেন, কিন্তু দেখুন ইলেকশন কবে হবে, তার রেজাল্ট কবে বেরোবে, এটা ঠিক করে ইলেকশন কমিশন। আমরা ধরে ঠিক করি জুন রেজাল্ট বেরোবে, এটা তো ইলেকশন কমিশন ঠিক করে, আমাদের কি করা আছে? আচ্ছা বলুন তো, 67 জন 1 নম্বর পেয়েছে, সেই রেজাল্টটা শিক্ষা দপ্তর কি করে বার করতে দিল? 67তে 1 নম্বর পাওয়া মানে কি জানেন? স্বাধীন সংস্থা, এখানে এসএসসির মতো আমরা চালাই না। স্বাধীন, আরে স্বাধীন এমন সংস্থা, স্বাধীন যাকে বলছে সরিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতা রয়েছে, এমন স্বাধীন কিন্তু আমরা ইন্টারফেয়ার করি না। এনটিএটা বাতিল করতে আমরা পারলো, নিটটা পারলো না, এমন স্বাধীন এসএসসি তৃণমূলের মধ্যে থেকে চলে। নিটটা তাহলে এসএসসি যেমন তৃণমূলের মধ্যে থেকে চলে। নির্বাচনে খাওয়া সরকার গঠন হয়েছে, ওম বিড়লাও হতে পেরেছে। ওম বিড়লা মানে কোটা, ওম বিড়লা মানে কোটা, কোটার এমপি উনি। মানে উনি কি কোটার এমপি না কোটার জায়গা? জানি না, কোটা জায়গায় তো আমি বললাম। আচ্ছা, যেটা হচ্ছে সবই তো না, স্বশাসিত সংস্থা নিয়ে যদি এনটিএ নিয়ে প্রশ্ন, কংগ্রেস আরেকটা অস্ত্রের ধার দিয়ে রেখেছে, হয়তো আগামীকাল থেকে ওটা নিয়ে শান দেবে, সেটা হচ্ছে সেবি, স্বশাসিত সংস্থা, এবং ইনসাইড ট্রেডিং এর অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীর দিকে। দেখুন একমাত্র শেয়ার বাজারে যেটা 4 তারিখে যে জিনিসটা হলো, যে দেখুন 30 লক্ষ কোটি, দেখুন আপনাকে মনে সাধারণ রাখতে হবে, মানুষের টাকা ভূচাল মাচেগা। আর শুনুন না, ওনার টার্গেট হচ্ছে প্রধানমন্ত্রীজিকে না টার্গেট করলে উনি লাইমলাইটে থাকতে পারবেন না। ওনার কাছে তো ভগবান প্রধানমন্ত্রীজির মতো ওনাকে টার্গেট করতে হবে। উনি যেভাবে টার্গেট করছেন, সেই টার্গেটটাও সরাসরি প্রধানমন্ত্রীজি ছাড়া অন্য কাউকে করলে ওনার ওই সমস্ত কাজকর্ম হচ্ছে পাবলিসিটিতে উনি থাকবেন কি করে? সেই জন্যই প্রধানমন্ত্রীজিকে টার্গেট। এই ধরনের কোনো বেসলেস অ্যালিগেশনস কংগ্রেসের। ওকে, আজকে অবশ্য দেখা গেছে সংসদে বিরোধী দলনেতা হওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে হাস্যমুখে সেই ছবিটা একবার আমি দেখাতে বলবো। সেখানে বিরোধী দলনেতা মানুষকে শেয়ার কিনতে বলছেন, কেন শেয়ার কিনে 31 মানে লক্ষ কোটি টাকা তুলে নিয়ে চলে গেলেন। কারা পেল? গেল তো সাধারণ মানুষের টাকা, কিন্তু গেল কাদের পকেটে? আজকে এইখানেই সময় একেবারে অতিক্রান্ত, বিরতিবিহীন এই টানা যে আমরা বিতর্ক করলাম, প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু দীর্ঘদিন একটা বিতর্কের আবহ, এই বিতর্কের পরিমণ্ডল এবার শুরু হলো, এবং তার ফাঁকে আজকে আমরা অনেকেই আপনারা দূরভাষে যোগাযোগ করতে চেয়েছেন, তাদের সাথে সংযোগ স্থাপন করা যায়নি, এবং অনেকে ফেসবুকে কমেন্ট অনেকে রয়েছেন, তার থেকে একজনেরই কমেন্ট আমরা নিতে পেরেছি।
এই মতো অবস্থায় আজকের মতো জনমত এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পাণ্ডাকে, ধন্যবাদ জানাচ্ছি পার্থ মুখোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আপনাকে, এবং প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বে জনমত, দেখতে থাকবেন জনমত, তার কারণ আপনাদের মতামত বিতর্ক তাকে নিয়েই সংশ্লেষিত করেই জনমত চলবে। ধন্যবাদ, নমস্কার।